আমি রাফি চৌধুরী। দীর্ঘ ২৬ বছর সিঙ্গেল থাকার পর আজকে বিবাহিত জীবনে পা রাখলাম। আর বর্তমানে দাঁড়িয়ে আছি বাসঘরের সামনে। অনেক স্বপ্ন আশা ঘিরে আছে এই রাতকে নিয়ে। অবশ্য এইটা সবারই থাকে। যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম হচ্ছে নীলা। নীলার সাথে আমার বিয়ে হয়েছে পারিবারিকভাবেই, কিন্তু আগে থেকেই পরিচয় ছিল, বলতে গেলে প্রেমী। নীলার চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা প্রায় একই, যার কারণে বন্ডিংটা আরও ভালো হয়েছে। বাদ দিন ওসব কথা, এখন বাসরঘরে যাওয়া যাক। আমি বিসমিল্লা বলে বাসরঘরে প্রবেশ করলাম, তারপর দরজাটা আটকে দিলাম। ঘরে ঢুকতেই হালকা গোলাপের গন্ধ নাকে এলো। পুরো ঘরটা সাজানো, মোমবাতির নরম আলোয় দেওয়ালের ছায়াগুলো যেন লজ্জায় লাল হয়ে আছে। বিছানার পাশে বসে আছে নীলা, মাথায় লাল ওড়না, মাথা নিচু, কিন্তু সেই নিচু মুখ থেকেও যেন এক অজানা মিষ্টি ভাব ছড়িয়ে পড়ছে চারপাশে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, বললাম, এই যে মিসেস, আমার ২৬ বছর অপেক্ষার পুরস্কার ভয় পাচ্ছ নাকি? নীলা মুখ না তুলে হালকা হেসে বলল, ভয় না, একটু নার্ভাস। তুমি তো এমনভাবে তাকিয়ে আছো যেন আমি ভাইবা দিতে এসেছি। আমি হেসে ফেললাম। ভাইবা না মিসেস নীলা, আজ কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস। নীলা চোখ তুলে তাকালো, চোখে লজ্জার আভা স্পষ্ট। তুমি কি সবসময় এমনই ফাজিল থাকবে? হ্যাঁ, কারণ তোমার হাসিটা ছাড়া পৃথিবী কেমন যেন ফাঁকা লাগে। নীলা হালকা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তুমি কি একটুও সিরিয়াস হতে পারো না? সিরিয়াস হব কেন? জীবনের সবচেয়ে সুন্দর রাতটা তো তোমার সঙ্গে কাটাতে চাই, এখানে সিরিয়াস হলে চলবে? একটা হালকা বাতাস জানালা দিয়ে ঢুকে পর্দাটা দুলিয়ে দিল। মোমবাতির আলোয় নীলার মুখটা যেন আরও কোমল হয়ে উঠল। আমি এক পা এগিয়ে এসে বিছানার ধারে বসলাম। নীলা তখনও চুপচাপ, কিন্তু সেই নীরবতার মধ্যেও একটা অজানা উষ্ণতা ছড়িয়ে আছে। আমি একটু নিচু হয়ে বললাম, তুমি জানো, আমি যতটা এক্সাইটেড তার চেয়েও বেশি নার্ভাস। নীলা হালকা অবাক হয়ে বলল, তুমি নার্ভাস? আমি হাসলাম। হ্যাঁ, কারণ আজকে রাতে আমি কোনো ভুল করতে চাই না। তোমার হাসিটা যেন হারিয়ে না যায় সেই ভয়। নীলা আস্তে করে মাথা তুলল। আমাদের চোখ দুটো এক মুহূর্তের জন্য আটকে গেল, যেন সময় থেমে গেছে। আমি হাত বাড়িয়ে বললাম, তোমার হাতটা ধরা যাবে কি? নীলা এক মুহূর্ত দ্বিধায় থাকলো, তারপর আস্তে করে হাতটা আমার হাতে রাখলো। ওর হাতটা ঠান্ডা, কিন্তু আমার বুকের ভেতরটা গরম হয়ে উঠল। এই হাতটা একবার ধরেছি, ছাড়বো না সহজে। তুমি না আসলেই একটা পাগল। তোমার জন্যই তো পাগল। ওর ঠোঁটে আবার সেই চেনা হাসি ফুটল। ঘরটা আরও বেশি মিষ্টি লাগছে এখন। মোমবাতির আলোয় ছায়াগুলো যেন আমাদের কথোপকথন শুনছে। আমি ধীরে ধীরে ওর পাশে আরও এগিয়ে গেলাম। ঘরের আলোটা আরও নরম হয়ে এলো, আর সেই মুহূর্তে মনে হলো সময় যেন নিজেই থেমে আছে আমাদের জন্য। আমি নীলার কপালে আলতো করে একটা চুমু দিলাম। নীলা কিছুটা কেঁপে উঠল। আমি এবার তার ঠোঁটের দিকে তাকালাম। নীলার ঠোঁট অনবরত কাঁপছে। আমি এগিয়ে গেলাম সেদিকে, তারপর ধীরে ধীরে নীলার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। নীলা চোখ বন্ধ করে আছে। ওর এই অবস্থা দেখে আমি মনে মনে হাসতে লাগলাম। সকালের রোদ পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। হালকা আলো বিছানার এক কোণে এসে পড়েছে, আর ঠিক সেই জায়গায় নীলা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনের ভেতর কেমন যেন অদ্ভুত অনুভূতি, যেন জীবনের সব ক্লান্তি এই এক সকালে এসে মিশে গেছে। আমি আস্তে করে বালিশে হাত রাখলাম। নীলা একটু কেঁপে উঠল, চোখ খুলল ধীরে ধীরে, তারপর তাকালো আমার দিকে।
এভাবে তাকিয়ে আছো কেন? আমি ভাবছি গত রাত কি সত্যি ছিল, নাকি আমি এখনও স্বপ্নে আছি। নীলা লজ্জা পেল, তারপর হেসে বলল, স্বপ্ন হোক বা বাস্তব, এখন উঠে পড়ো। সবাই হয়তো ঘুম থেকে উঠে গেছে। উফ না, একটু পর, নতুন সংসার, নতুন সকাল, একটু রোমান্টিক হাওয়া নিতে দাও না। তোমার এই ঢং বন্ধ করবে কবে? এটা ঢং না গো, এটা ভালোবাসা। তোমার এই ভালোবাসাই একদিন আমাকে শেষ করবে। মোটেও না, আমি থাকতে তুমি কিভাবে শেষ হবে? এখনও তো অনেক ভালোবাসা বাকি। নীলা হাসতে হাসতে আমার দিকে বালিশ ছুঁড়ে মারল। একদম চুপ। আমি বালিশটা ধরে নিলাম, তারপর হেসে বললাম, ঠিক আছে, চুপ হলাম, কিন্তু এর পরিবর্তে তুমি এখন আমার চা খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, আমি চা বানাবো, কিন্তু শর্ত একটা আছে। বলো। তুমি একবারও কিচেনে ঢুকবে না। তোমার মতো মানুষ ঢুকলে কিচেনটাই জ্বলে যাবে। আমি কি এতটাই বিপজ্জনক নাকি? আমাকে জিজ্ঞেস না করে বসে বসে ভাবতে থাকো। কিছুক্ষণ পর নীলা উঠে পড়ল, চুল ঠিক করল, শাড়ির আঁচল ঠিক করে কিচেনের দিকে চলে গেল। আমি বসে আছি বিছানায়, মাথায় এলোমেলো ভাবনা। এই মেয়েটা এখন আমার স্ত্রী, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। ভাবতেই কেমন যেন বুকটা হালকা হয়ে গেল। এমন সময় নীলা চা নিয়ে এলো। আমি মজা করে বললাম, বাহ, নতুন বউয়ের হাতে বানানো চা। এই চা তো এখন মিউজিয়ামে রাখা উচিত। রাখো, তারপর প্রতিদিন গিয়ে দেখে এসো। আগে একটা সেলফি তুলি। এখন এই মুখে? এই মুখটাই তো আমার সকাল। নীলা চোখ ঘুরিয়ে চায়ের কাপ আমার হাতে দিল। আমি কাপটা হাতে নিয়ে বললাম, এটা কি প্রেমের চা? না, এটা তোমার জন্য ওয়ার্নিং চা। বেশি কথা বললে পরের বার তেতো করে দেব। আমি হেসে ফেললাম, তারপর চায়ের কাপে একটা চুমুক দিলাম। মাশাআল্লাহ, এত মজার চা আমার বউ বানাতে পারে? শুধু চা না, আরো অনেক কিছুই বানাতে জানি, শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই দরজার বাইরে কেউ কড়া নাড়ল। মা এসেছেন। নীলা মাথা নিচু করে দরজা খুলল। মা হেসে ঘরে ঢুকলেন। কি করছো তোমরা? এই তো মা, কিছু না, চা খাচ্ছি। তুই বৌমাকে দিয়ে চা বানিয়েছিস? কত বড় সাহস তোর! তুই বৌমাকে রান্নাঘরে পাঠিয়েছিস? আরে আমি বলিনি, ও নিজেই বানিয়ে এনেছে। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে হালকা হাসি। মা ওর দিকে তাকিয়ে বললেন, দেখছি আমাদের বৌমা তো বেশ শান্ত। তোর মতো পাগল ছেলের সাথে কেমন মানিয়ে নিবে কে জানে। আমিও তাই ভাবছি মা। চুপ কর হারামজাদা, তাড়াতাড়ি বৌমাকে নিয়ে নিচে আয়, নাস্তা করবি। এই কথা বলে মা চলে গেলেন। আমি আর নীলা খুনসুটি করতে লাগলাম। দুপুরের দিকে সবাই খেতে ডাকলো। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, আত্মীয় স্বজন কাজিনরা হাসি ঠাট্টা করছে। আমি আর নীলা পাশাপাশি বসে। আমার ছোট ভাই বলল, ভাইয়া, তুমি একে একে খাচ্ছ কেন? বাবিকে খাইয়ে দাও। সবাই হেসে উঠল। নীলা লজ্জায় মাথা নিচু করল। আমি বললাম, তাতে তোর এত মাথা ব্যথা কেন? চুপচাপ খা। তারপর নীলা রান্নাঘরে গেল বাসন মাজতে। মা অনেক বারণ করার পরেও সে শুনল না। আমিও নীলার পেছনে গেলাম। এখান থেকে যাও, সবাই দেখবে। দেখুক জানুক, আমি আমার বউকে সাহায্য করছি। নীলা আর কিছু বলল না। আমি ওর পাশে দাঁড়িয়ে রইলাম। ও হাত ধুয়ে গিয়ে একটু পানি ছিটে ফেলল আমার মুখে। আমিও কম কি, টুপ করে ওর গালে একটা কিস দিয়ে রুমে চলে গেলাম। বিকেলে আত্মীয়রা সবাই চলে গেল। ঘর একটু শান্ত হলো। নীলা তখন কাপড় ভাঁজ করছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে যাবে? বাইরে কেন? সংসারের প্রথম দিন, চলো আইসক্রিম খেতে যাই। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তুমি আছো বলেই ঠিক নেই।
অবশেষে ও রাজি হলো। আমরা দুজন হাঁটতে হাঁটতে বের হলাম। পাশের রাস্তায় একটা ছোট দোকানে গিয়ে আইসক্রিম খেলাম। দুজনেই হাসছিলাম, একে অপরের দিকে তাকাচ্ছিলাম। আর আমি ভাবছিলাম, কেউ যদি বলে ভালোবাসা ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে, তাহলে আমি বলবো ঠিক এভাবেই। ওর ঠোঁটে আইসক্রিম লেগেছিল। আমি বললাম, তোমার ঠোঁটে আইসক্রিম লেগে আছে, 1 মিনিট মুছে দিই। না, দরকার নেই। তোমাকে আমার ভালো করে চেনা আছে। সব সময় কুমতলব ঘুরে তোমার মাথায়। নীলা হাসতে হাসতে হাত দিয়ে ঠোঁট মুছে ফেলল। বিকেলের রোদটা আমাদের দুজনের মুখে পড়েছিল, বাতাসে এক অদ্ভুত নরম উষ্ণতা। তারপর দুজন বাসায় ফিরলাম। নীলা বিছানায় বসে শাড়ি ঠিক করছিল। আমি বললাম, আজ একটা দিন শেষ হলো, কেমন লাগলো তোমার প্রথম দিন? অদ্ভুত। একদিকে নতুন জায়গা, নতুন মানুষ, আবার একদম কাছেরও তুমি। মানে ভালো লাগছে? একটু ভয়ও লাগছে, যদি কিছু ভুল করি। ভুল করলে আমি আছি না, একসাথে ঠিক করব। আমি নীলার দিকে এগিয়ে গেলাম। তারপর ওকে আমার বুকের সাথে জড়িয়ে ওর কপালে, গালে, ঠোঁটে কিস দিলাম। তারপর কেটে গেল 1 সপ্তাহ। দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম হানিমুনে যাব। বেশি দূরে নয়, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম শ্রীমঙ্গল যাব। অনেক নাম শুনেছি জায়গাটার, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। তাই টিকিট কাটলাম। পরের দিন সকাল 8টা, হালকা কুয়াশা ঢাকা শহরের রাস্তায় নেমেছে, আর আমরা প্রস্তুত হচ্ছি আমাদের হানিমুনের জন্য। আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম, তুমি সব ঠিকঠাক ভরেছ তো ব্যাগে? নীলা ব্যাগের পাশে বসে হেসে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। আমরা স্টেশনে পৌঁছালাম। পারাবত এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছে। ট্রেনের প্ল্যাটফর্মে ভিড়, হালকা শব্দ, সবাই যেন নতুন আনন্দের অংশ। একটু পর ট্রেন ছাড়ল। নীলা পাশে বসে জানালার দিকে তাকাচ্ছে। কৌতূহল, আনন্দ এবং সামান্য নার্ভাসি মিশে আছে ওর চোখে। আমি চুপচাপ তাকাই ওর দিকে। মনে মনে বলি, আজ থেকে আমরা একসাথে। আর এই ভ্রমণ আমাদের জন্য নতুন যাত্রা। ট্রেন ধীরে ধীরে ছুটতে শুরু করলো। জানালার বাইরে সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম, চা বাগান, সবই একাকার হয়ে যাচ্ছে। আমি নীলার দিকে তাকিয়ে বললাম, দৃশ্যটা সুন্দর, কিন্তু তুমি আরও সুন্দর। নীলা হেসে বলল, এইভাবে কথা বললে আমি লজ্জা পাই। আমরা দুজনেই হেসে উঠি। একটু পর চাওয়ালা এলো। আমি 2 কাপ চা নিলাম। ট্রেনে যাত্রা করতে করতে আমরা হানিমুনের পরিকল্পনা নিয়ে কথা বলছি। হালকা বাতাস, আমাদের হাসি, সব মিলিয়ে মনে হলো জীবন খুব সুন্দর। প্রায় 5 ঘন্টা ট্রেনে চলার পর আমরা শ্রীমঙ্গলে পৌঁছালাম। স্টেশন থেকে গাড়ি নিয়ে একটা রিসোর্টে গেলাম। গাড়ি হেলে হেলে পাহাড়ের ঢাল ধরে যাচ্ছে। চারপাশে সবুজ চা বাগান আর দূরে ছোট ছোট পাহাড়। রিসোর্টের রিসিপশনে আমাদের হালকা হাসি দিয়ে স্বাগতম জানানো হলো। আমরা রুমের দিকে এগোলাম। রুমটা ছোট কিন্তু রোম্যান্টিক। বিছানার পাশে চা টেবিল, ব্যালকনিতে কাঠের ছোট চেয়ার, জানালার বাইরে পাহাড়ের সবুজ বিস্তৃত দিগন্ত। নীলা জানালার দিকে তাকিয়ে বলল, দেখো, চারিদিকেই শুধু চা বাগান, কত সুন্দর। আমি হাসি ধরে বললাম, কিন্তু তুমি আরও সুন্দর। এসব বলা বন্ধ করবে? সত্যি বলতে দোষ কোথায়? আমরা দুজনেই জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকি। পাহাড়ের নরম হাওয়া, চা বাগানের সুবাস, নীরবতা, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। বিকেলে পাহাড়ের ভেতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছালাম লাওয়াছড়া ন্যাশনাল পার্কে। আমি হঠাৎ নীলার হাতে আমার হাত রাখলাম। এভাবে হাত ধরলে হাঁটলে সবাই দেখবে। দেখার জন্যই তো ধরেছি, সবাই ভাববে আমরা প্রেম করছি। আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি? না, তার থেকেও বড় কিছু।
হঠাৎ হালকা বৃষ্টি নামলো। নীলা বলল, থাক না একটু বিজি। ওর কপালে বৃষ্টির ফোঁটা পড়ে। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। পাখির ডাক, ঝর্নার হালকা শব্দ, বৃষ্টির ফোঁটা, সব মিলিয়ে বিকেলটা এক অদ্ভুত শান্তি এনে দিল। রাত নেমে এসেছে। রিসোর্টের জানালা দিয়ে বাইরে পাহাড়ের নরম আলো আর চা বাগানের সুবাস ভেসে আসছে। আমাদের রুমের আলো হালকা নরম। বিছানার পাশে মোমবাতি জ্বলছে। আমি নীলার দিকে তাকাই। ওর চোখে হালকা উষ্ণতা, চোখের নিচে লাজ আর ঠোঁটে সেই পরিচিত মিষ্টি হাসি। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাই। আজকের রাতটা শুধু আমাদের। নীলা কেবল হাসল। আমরা জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ পাহাড়ের সবুজ দিগন্ত দেখি। হঠাৎ বাতাসে হালকা ঠান্ডা স্পর্শ। ওর হাতগুলো আমার হাতে লেগে যায়। তুমি জানো, এই হাত ধরে থাকার অনুভূতি পৃথিবীর সব সুখের সমান। নীলাব লাজুকভাবে মাথা নিচু করে বলে, আমি চাই এই মুহূর্ত কখনো শেষ না হোক। শেষ হবে না যতক্ষণ আমি আছি। পরের দিন আমরা রিসোর্টের বাইরে ছোট পথ ধরে হাঁটতে বের হয়েছি। চারপাশে চা বাগান, দূরে পাহাড় আর ছোট ছোট ঝর্ণা। নীলা আমার হাত ধরে হাঁটছে। রাতের দিকে আমরা রিসোর্টের লেকের কাছে গেলাম। দেখছো এই লেক কেমন শান্ত, কিন্তু তোমার চোখের শান্তি আরও বেশি। নীলা লাজুকভাবে আমার দিকে তাকালো। আমি ওর হাতে হাত রাখি। মন চাইছে এই মুহূর্তটা থেমে যাক। থামবে না, শুধু মনে থাকবে। রুমে ফিরে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে, পাহাড়ের নরম আলো, চা বাগানের সুবাস আর দূরের নদীর হালকা শব্দ। আমি নীলার কপালে চুমু দিলাম। আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। ব্যালকনিতে বসে আমরা দুজন শুধু কথা বললাম, ভবিষ্যৎ, স্বপ্ন আর ছোট ছোট মুহূর্তের আনন্দ নিয়ে। কখনো কখনো হেসেছি, কখনো শুধু চুপচাপ একে অপরের দিকে তাকিয়েছি। রাতটি যেন কখনো শেষ হবে না। পরের দিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের জানালা দিয়ে দেখা সবুজ পাহাড় আর চা বাগান বিদায় জানাচ্ছে। নীলা আমার কাঁধে মাথা রেখে বলল, আমি চাই প্রতিটি ভ্রমণ আমাদের এমনই হোক। শুধু ভ্রমণ নয়, জীবনের প্রতিটি দিন হবে আমাদের হানিমুন। ঢাকায় পৌঁছে আমরা বাসায় ফিরলাম। 2 দিনের ঘোরাঘুরিতে দুজনেই বেশ ক্লান্ত। আমি ব্যালকনি থেকে ঢাকার পরিবেশ উপভোগ করছি, আর নীলা পাশেই দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছে। হঠাৎ ওর চোখ আমার দিকে এসে পড়ল। আমি ওর হাতটা ধরে বললাম, তুমি কি জানো, এই হাত ধরার ক্ষমতা দিয়ে তুমি আমাকে পুরো সময়ের জন্য বন্দি করে রেখেছ। তাহলে আজ থেকে তুমি আমার বন্দি। আমি চোখ বড় করে তাকালাম, তারপর ধীরে ধীরে ওর কপালে চুমু দিলাম। তুমি এমন করলে আমার মনটা কেমন জানি হয়ে যায়। আমি মৃদু স্বরে বললাম, তোমার মনটা যেমনই হোক, এখন সেটা পুরো আমার। তুমি না কথায় কথায় এমন কিছু বলো, শুনলেই লজ্জা লাগে। লজ্জা কিসের? এই হাতটা ধরেই তো আমি একটা জীবন কাটিয়ে দিতে চাই। ও কিছু না বলে মাথা নিচু করল। আমি ওর গাল ছুঁয়ে দিলাম আলতো করে। ঘরের বাতাসটা ভারী হয়ে উঠছে, কিন্তু সেটা কোনো অস্বস্তিকর নয়, বরং একরকম শান্ত উষ্ণতা। নীলা আসতে বলল, এই মুহূর্তগুলো এমন কেন হয় জানো? মনে হয় সময় থেমে গেছে। থেমে গেলে ভালোই হতো, তাহলে তোমাকে এমন দেখেই সারা জীবন কাটিয়ে দিতাম। ওর চোখে এখন পুরো পৃথিবীর মায়া। আমি ধীরে ধীরে ওকে আমার বুকে টেনে নিলাম। ওর মাথা আমার কাঁধে, নিঃশ্বাসের শব্দ এক হয়ে গেছে। কিছুক্ষণ আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, শুধু বাইরের পাখির ডাক আর দূরে রিকশার ঘণ্টার শব্দ। আমি ফিসফিস করে বললাম, তুমি জানো নীলা, এই শহরের ভিড়ের মাঝেও আমি চোখ বন্ধ করে তোমায় খুঁজে নিতে পারবো।
তুমি এত সুন্দর সুন্দর কথা বলো কিভাবে? মন থেকে বললে কথা আপনা আপনিই বেরিয়ে আসে। ও হালকা ঠোঁট কামড়ালো লজ্জায়। আমি এগিয়ে গিয়ে ওর কপালে চুমু দিলাম। তারপর মুখটা নিজের দিকে টেনে এনে গালে চুমু রাখলাম। নীলা চোখ বন্ধ করল। একটা নিঃশব্দ বিকেল, দুজন মানুষ, কিছু অচেনা অনুভূতি, যেন পৃথিবীর সব শান্তি এই ঘরে এসে জড়ো হয়েছে। 3 মাস পর সকালটা আজ অদ্ভুত রকম নরম। ঘড়ির কাঁটা তখন প্রায় 9:30। জানালার পাশে গাছের পাতায় হালকা শিশির জমে আছে। আমি তখন অফিসের জন্য প্রস্তুতি নিচ্ছি, শার্টের বোতাম লাগাচ্ছি। হঠাৎ দেখি নীলা চুপচাপ বসে আছে বারান্দায়, একটা দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে, যেন মন ভরা কিছু কথা জমে আছে ভিতরে। আমি এগিয়ে গিয়ে বললাম, এই যে ম্যাডাম, আজ এত চুপচাপ কেন? ওর চোখে তাকিয়ে বুঝলাম কিছু একটা ব্যাপার আছে। নীলা আমার দিকে তাকালো, ঠোঁট কাঁপছে হালকা করে। তুমি শুনলে রাগ করবে না তো? আজব, আমি কেন রাগ করব? আমি এখন ফুল টাইম তোমার শান্ত স্বামী, রাগ করার সময়ই পাই না। ওর মুখটা লাল হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলল, আমি আমি প্রেগনেন্ট। কথাটা যেন বাতাসের মধ্যে থেমে গেল। আমি প্রথমে হাসবো না চমকাবো বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ আমার মুখে হাসি চলে এলো। মানে, আমরা সত্যিই 3 জন হতে যাচ্ছি? নীলা হালকা কাপা গলায় বলল। হ্যাঁ। তারপর চোখ নামিয়ে ফেলল। গাল দুটো লালচে হয়ে উঠছে, যেন লজ্জা আর আনন্দ মিশে গেছে। আমি একটু কাছে গিয়ে ওর হাত ধরলাম। তাহলে আমি এখন সব কাজ ফেলে তোমার সেবায় মনোযোগ দিব। নীলা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি একটা অদ্ভুত মানুষ। আমি অদ্ভুত না হলে তোমার মতো মেয়েকে পেতাম? ও মুখ ঢেকে হাসল। তারপর মাথা নিচু করে বলল, আমি আসলে ভয় পাচ্ছি। আমি চুপ করে ওর পাশে বসে গেলাম। ওর আঙ্গুলগুলো নিজের আঙ্গুলে নিয়ে বললাম, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে আছি, এতটুকুই যথেষ্ট। ও আমার কাঁধে মাথা রাখল, বলল, আমি জানি তুমি পাশে থাকবে, তবুও মন কেমন কাঁপে জানো। আমি ভেবেছি তুমি হয়তো শুনলে খুশি হবে না। তুমি কি আমাকে চেনো না এখনো? আমি তো পুরো এলাকার মাইকিং করে বলবো যে আমি বাবা হচ্ছি। নীলা হেসে ফেলল জোরে। হাসিটা শুনে মনে হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ। রাতের বেলা নীলা ঘুমাতে পারছিল না। আমি পাশের দিকে তাকিয়ে দেখি ও ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বারবার উল্টে যাচ্ছে। আমি বললাম, কি হয়েছে? ভয় লাগছে। কিসের? সব কিছুর। শরীরে বদল আসবে, সবাই জানবে, আর কত কিছু। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, তুমি যেভাবেই বদলাও, আমার কাছে তুমি আগের মতোই নীলা থাকবে। বরং এখন তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ও চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, তুমি এসব কথা বললে আমি কাঁদতে ইচ্ছে করে। তুমি কেঁদে দিলে আমিও কেঁদে দিব। তারপর তোমাকে কিন্তু সামলাতে হবে। তুমি না একদম বাচ্চা। বাবা হতে গেলে আগে একটু বাচ্চা তো হতে হয়। ওর মুখে লজ্জার ছাপ ফুটে উঠল, চোখে জল, ঠোঁটে হালকা হাসি। ও আমার বুকের কাছে এসে মাথা রাখল। এই শান্তিটা যেন হারিয়ে না যায় কখনো। যতদিন তুমি আছো, শান্তি আমার কাছেই থাকবে। কয়েক সপ্তাহ পর নীলার পেট একটু একটু করে ফুলতে শুরু করেছে। ওকে দেখলে মনে হয় একটা পৃথিবী নিজের ভেতর ধারণ করে রেখেছে। আমার সকালে এখন একটাই কাজ, ওর জন্য ফল কাটা, দুধ গরম করা আর ওর সাথে ঝগড়া করা। তোমায় না বারবার বলছি এত দুধ না দিতে। তুমি বললেই কি আমি শুনবো নাকি? আমি এখন অভিজ্ঞ বাবা। তুমি বাবা না, বাচ্চা। ও বালিশ ছুঁড়ে মারে আমার দিকে। ওর রাগের ভেতরও এখন এক ধরনের কোমলতা।
যখন ওর চোখে চোখ রাখি মনে হয় ভালোবাসা শুধু কথায় নয়, কিছু মুহূর্তেও বোঝা যায়। রাত 11টা, ঘরের মধ্যে নরম আলো, হালকা বাতাস আর বাইরে লুকানো চাঁদের আলো সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি তৈরি করেছে। আমি বিছানায় বসে আছি আর নীলা পাশে বসে ওর হাত আমার হাতে রাখছে। এই হাতটা ধরে থাকলে আমার পৃথিবী সম্পূর্ণ মনে হয়। নীলা হালকা লাজুক হেসে আমার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে নিজের হাতটি আরও শক্ত করে আমার হাতে মিলিয়ে দেয়। আমি ধীরে ধীরে ওর দিকে ঝুঁকি, মুখটা কাছাকাছি আনলাম, তারপর ধীরে ধীরে ওর গাল ছুঁলাম। নীলা চোখ বন্ধ করে আছে। আমি ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগিয়ে যাই, ওর ঠোঁটের ওপর হালকা চুমু দিয়ে কিছুক্ষণ থাকি। আমাদের নিঃশব্দ, শুধু হৃদয়ের বিট। নীলা একটু কেঁপে ওঠে, তারপর ফিসফিস করে বলে, এসব দুষ্টুমি একদম চলবে না। বললেই হলো নাকি? আর তাছাড়া আমি তো নিয়ম ভাঙছি না। উফ, তোমার কথার সাথে না আমি পেরে উঠবো না। বুঝোই যখন, তাহলে বলো কেন? আমি আবার ধীরে ধীরে ওর ঠোঁটে চুমু দিই। এবার কিছুক্ষণ ধরে রাখি। নীলা চোখ বন্ধ করে রেখে আমার প্রতিটি স্পর্শ উপভোগ করছে। আমি ওর গালের দিকে আলতো করে চুমু দিয়ে বলি, তোমার এই মায়াবী মুখখানা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো রাখতে বলেছে কে? বললেও কি আমি শুনবো নাকি? এত পাওয়ার আসে কোথা থেকে? যবে থেকে তোমার মতো বাঘিনীকে বিয়ে করেছি। কি আমি বাঘিনী? তাহলে তো কামড় দিয়ে বোঝাতে হয় এই বাঘিনী কতটা ডেঞ্জারাস। কামড়ের বদলে চুমু দিতে পারো, কারণ এই বাঘিনী হচ্ছে রোমান্টিক। এই বলে আমি আরও কাছে এগিয়ে যাই। নীলা সামান্য কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে আমার মুখের দিকে মুখ ঘোরায়। দুজনেই আগামী দিনগুলো নিয়ে ভাবতে থাকি, আর সেই ভাবনা নিয়ে আমরা দুজন চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকলাম, শুধু এক মুহূর্তের জন্য, যেখানে সময় থেমে গেছে। তো আমাদের আজকে গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।